দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডার্মাটোসার্জারি অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান 1965 সালের 5 জানুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের যে আলোচনার বিষয় ডার্মাটোসার্জারি অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি, তো খুবই নতুন একটা বিষয়। আমি স্যার শুরুতেই জানতে চাইবো যে এই যে বিষয়টা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল বা আমাদের দেশে এখন চলে এসেছে, এটার পেছনের গল্পটা আমি একটু জানতে চাইবো। অ্যাকচুয়ালি আমাদের ডার্মাটোলজি কিন্তু একটা র্যাপিডলি ফ্লারিশিং সাবজেক্ট। প্রথমে আমরা যখন শুরু করি তখন হয়তো একটা ট্যাবলেট খাচ্ছি, মলম মাখছি, কিন্তু ওই দিন কিন্তু এখন আর নাই। এখন যেমন আমরা বলি যে এস্থেটিক ডার্মাটোলজি, অ্যান্টি এজ মেডিসিন। আচ্ছা আচ্ছা, মানে বয়সকে কিভাবে ধরে রাখা যাবে, ফাউন্টেন অফ ইউথ, যেটা কিন্তু এখন ডার্মাটোলজিদের হাতে। হ্যাঁ, একটা মানুষের চামড়া ভাঁজ পড়ে যাচ্ছে, এটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং হয়ে গেলে সেটাকে আমরা কিভাবে কমিয়ে দিতে পারি বা সরিয়ে দিতে পারি, এই জিনিসগুলো হচ্ছে এস্থেটিক ডার্মাটোলজির মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আপনারা শুনে থাকবেন এখন কিন্তু আসছে বাংলাদেশেও কিন্তু আজকে উই আর ডুইং ইট, ফ্লারিশিং একটা সাবজেক্ট। যেমন ধরেন বোটক্সের নাম শুনেছে, বোটক্স একটা ইনজেকশন যেটা দিলে পরে যে চামড়ার নিচে যে আন্ডারলাইন যে মাসেলগুলো আছে ওগুলো হালকা করে সে প্যারালাইজ করে দেয়। চামড়ার মধ্যে যত ভাঁজ ঢুকলো সে 40 বছর বয়স নিয়ে, বেরিয়ে গেল সে 30 বছর বয়স নিয়ে। আচ্ছা, র্যাপিড একটা চেঞ্জ। এই মাসেলগুলো আমরা ভাঁজগুলো দূর করে দিতে পারি। তারপরে নতুন আসছে ফিলার্স। এটা আমরা এই জায়গাটা চামড়াটা খুব ডেবে গেছে, ভাঁজ পড়ে গেছে, এখানে আমরা বলি হাইলোরনিক অ্যাসিড ফিলার। ওই স্কিনের মধ্যেই আমাদের হাইলোরনিক অ্যাসিড আছে, ওই জিনিসগুলো আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে, ওগুলোতে আমরা ইনজেকশন দিয়ে এই ভাঁজগুলো ফিল করে দিতে পারি। দেখা গেল 50 বছর নিয়ে ঢুকলো, 40 বছর নিয়ে বেরিয়ে গেল। সেই ভাঁজগুলো যে বয়সের সময় যে ভাঁজগুলো পরে ওগুলোকে আমরা ফিলার দিয়ে ফিল আপ করে দিতে পারি। আরও আছে আপনার যেমন থ্রেডিং, আমরা এখানে কিছু থ্রেড ঢুকিয়ে দিই, থ্রেড ঢুকিয়ে দিলে এই চামড়াটা টান টান হয়ে যায়, তার মানে খুব সহজেই আমরা বয়সের ভাঁজকে কমিয়ে ফেলতে পারি। এছাড়াও আছে কেমিক্যাল পিলিং আছে, লেজার রিজুভিনেশন আছে, লেজার দিয়ে করতে পারি আমরা। এরকম বিভিন্ন মাল্টিপল কম্বিনেশন অফ প্রসিডিউর দিয়ে আমরা একটা মানুষকে চেহারাকে বয়সটাকে অনেকখানি কমিয়ে ফেলতে পারি। এগুলো হচ্ছে এস্থেটিক ডার্মাটোলজির মধ্যে। আর যদি বলেন ডার্মাটোসার্জারির কথা, এখন কিন্তু আমরা কিন্তু এখন শুধু ডার্মাটোলজিস্টরা শুধু মেডিসিনই প্র্যাকটিস করে না, এখন তারা সার্জারি যাচ্ছেন। যেমন আমি বলছিলাম একনি সার্জারি, ব্রণের যে খানাখন্দ হয়ে যায়, এইগুলো কিন্তু আমরা এখন সার্জারি করে বিভিন্নভাবে উঠে ফেলতে পারি। একটা মানুষের মাথায় চুল পড়ে গেছে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বয়সকালে চুল পড়ে যায় যাদের, সেখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমরা কিন্তু নতুন করে আর তার আশেপাশের চুলগুলাকে থেকে নিয়ে ইভেন বডি হেয়ার ইউজ করা যায়। এখন ব্রুটা চিকন হয়ে গেছে, সাইডটা পড়ে গেছে, অনেকের হয়, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে সেই ডিফেক্টটাকে আমরা পূরণ করে দিতে পারি, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি। তারপরে যেমন ধরুন আমরা ভিটিলিগো সার্জারি, শ্বেতরোগ, খুব ভয়ঙ্কর একটা জিনিস, সবাই খুব এটা নিয়ে মন খারাপ করে, যদিও এটা কোনো ক্ষতিকারক না, দেখতেই খারাপ লাগে, ছোঁয়াচ্ছে না, এটা নিয়ে অনেক রকম স্টিগমা আছে, অনেকে মনে করেন এটা ছোঁয়াচ্ছে, অনেক কিছু অনেক রকম ভাবে। আসলে এটা তেমন খারাপ কিছু না, যে ওদের যে রং তৈরির যে সেলগুলোকে শরীর বডি থেকে ভিতর থেকে ধ্বংস হয়ে যায়, এই জন্য সেখানে সাদা হয়ে থাকে। আমরা বিভিন্ন রকম ওষুধ আছে, অনেক লেটেস্ট ট্রিটমেন্ট আছে, যেগুলো দিয়ে আমরা এগুলিকে ওষুধ দিয়েও ঠিক করে ফেলতে পারি। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবেই ঠিক হচ্ছে না, আমরা যতই ওষুধ দিচ্ছি, মানে যেখানে একটা যে ফ্যাক্টরি রং তৈরি করার যে ফ্যাক্টরি সেলগুলো মেলানোসাইট, ওগুলোই ধ্বংস হয়ে গেছে, যেখানে আমি যতই চাবুক মারি কাজ হবে না। তখন সেই সব ক্ষেত্রে আমরা এগেইন ডার্মাটোসার্জারির কথা চিন্তা করি। কি করি, সেখানে আমরা নতুন করে ফ্যাক্টরি বসাতে হবে, রং তৈরির ফ্যাক্টরি। এই জন্য আমরা অন্যখান থেকে ছোট ছোট স্কিন নিয়ে, এগুলো আমরা বলে পাঞ্চ গ্রাফটিং বলি, ছোট ছোট পাঞ্চ করে স্কিন নিয়ে আবার এখানে যেসব জায়গা আছে ওখানে বসিয়ে দিই। একটা ফ্যাক্টরি থেকে কতটুকু রং ছড়াবো হিসাব করে করে বসিয়ে দিলে সুন্দর দেখা যায় জায়গাটা ভরে গেছে। খুব এক্সটেন্সিভ হলে জায়গা হলে ডিফিকাল্ট, ফেসে একটা ছোট একটা প্যাচ আছে যেটা তার জন্য একটা বিশাল ব্যাপার, যে আমরা সেটা দিয়ে রংটা ফিরিয়ে আনতে পারি। সেখানে আমরা পাঞ্চ গ্রাফটিং করে, এছাড়া ব্লিস্টার গ্রাফটিং আছে, স্প্লিট থেকে স্কিন গ্রাফটিং আছে, এগুলো সব ডার্মাটোসার্জারির মধ্যে পড়ে। এগুলো করে আমরা একটা শ্বেতরোগের যে কোনো একটা ডিফিকাল্ট প্যাচ যেটা কোনোভাবেই আসতেছে না, ওটাকে ঠিক করে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, এই তো কথা বলছিলাম আমরা সেতি রোগ বা ভিটিলিগো নিয়ে, তো স্যার আমি একটু একটা জিনিস জানতে চাইবো যে সেতি রোগের যে আপনি যে বললেন যে প্যাচটাকে
দূর করে দেওয়া যাচ্ছে। তো স্যার এইটার ক্ষেত্রে কি কোনো ধরনের সাইড এফেক্ট বা এরকম কোনো ভয় আছে? অ্যাকচুয়ালি আমরা এগুলো করার আগে আমরা প্রথমে বুঝেই নিই আসলে কি করতে হবে। একটা পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, আমরা যদি এগুলো ঠিকমতো দেখে নেই তাহলে সাকসেসফুল ট্রিটমেন্ট। হ্যাঁ, এবং পোস্ট অপারেটিভ কিছু সাবধানতা আছে, পেশেন্ট যদি সেগুলো মেনে চলে তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর স্যার হেয়ার ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন, আমি জানতে চাইবো যে হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে আপনারা কোন রোগীদেরকে হেয়ার ট্রান্সপ্লান্ট সাজেস্ট করেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আছে যে আমরা মোস্টলি যেটা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যাদের বংশগতভাবে চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখা যায় মাথার উপরের সামনের দিকে চলে গেছে, পিছন এবং সাইডের চুলগুলো রয়ে গেছে। এর হচ্ছে চুল তো লাগবে, আমরা সাইড থেকে এবং পিছন থেকে নিব। আমাদের বডিটা এমনভাবে প্রোগ্রামড যে উপরে চুলগুলো পড়ে যাবে কিন্তু সাইডের চুলগুলো পড়বে না। আচ্ছা, জেনেটিক প্রোগ্রামিং এর একটা ব্যাপার আছে এখানে। তো আমরা যেটা করি সাইড থেকে চুল নিয়ে, এটা বিভিন্ন রকম প্রসিডিউর আছে, অনেকভাবে এটা করা যায়, সুন্দর করে একদম ন্যাচারাল একটা আউটলুকও দেওয়া যায়। কিন্তু তো মনে রাখতে হবে আমরা এক একটা মাল্টিপল সেশন লাগে, এক একটা সেশন আমরা খুব বেশি চুল দিতে পারি না। ইট উইল গিভ ইউ আ কসমেটিক একটা গুড লুক দিবে। বেশি চাইলে আরও বারবার করলে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। এছাড়াও এখানে আমরা যদি আবার কিছু প্রসিডিউর কথা বলি, আগে কিন্তু আমরা নতুন নতুন কিছু করছি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা বলি মেজোথেরাপি এবং পিআরপি। এটা খুব একটা পপুলার একটা ট্রিটমেন্ট। পিআরপি মানে প্লেটলেট রিচ প্লাজমা। হ্যাঁ, আমরা মেজোথেরাপিতে কি করি, চুলের গোড়ায় ছোট ছোট ইঞ্জেকশন দিই, গ্রোথ ফ্যাক্টর, চুলটাকে যে তৈরি করবে যে গ্রোথ ফ্যাক্টরগুলো, ওগুলোকে আমরা আর্টিফিশিয়ালি নিয়ে এসে ইঞ্জেকশন করি। আর এই গ্রোথ ফ্যাক্টর আমাদের শরীরের মধ্যে আছে, আমাদের যে ব্লাড আছে, ওই ব্লাডটাকে আমরা সেন্ট্রিফিউজ করে একটা লেয়ার করলে ওখানে আমরা বলি একটা প্লেটলেট, এটা শরীরে একটা কাইন্ড অফ সেল যেটার মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর আছে। আমরা যদি সেপারেট করে ওটা যদি ইনজেক্ট করতে পারি তাহলে এগেইন কম খরচে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারি। ওই মেজোথেরাপি এক্সপেন্সিভ কমিয়ে পিআরপি যদি করি আমরা এটার খরচ অনেক কমানো যেতে পারে। এই পিআরপি করে আমরা অনেক কিছু করছি আজকে, হেয়ার গ্রোথ করছি, ফেসের স্কার ঠিক করছি, এটাও একটা প্রসিডিওর মধ্যে পড়ে পিআরপি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা স্যার, এই তো গেল যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট আর সেতি রোগ সম্পর্কে শুনলাম। আপনি বলছিলেন যে ব্রণের ক্ষেত্রেও সার্জারি করা যাচ্ছে, তো সেগুলো কিরকম? ব্রণের ক্ষেত্রে সার্জারি আমরা যেটা বলেছি যে এক একটা স্কারকে এক একভাবে দেখতে হবে। কোনোটা দেখা যাবে একটু ডেবে আছে, কোনোটা ঢেউয়ের মতো আছে, হ্যাঁ, কোনোটা যে শেপের স্কার ওটাকে ওভাবে ট্রিট করতে হবে। ইটস ইন্টারেস্টিং, মানে এক একটা স্কারকে এক একভাবে ট্রিট করতে হবে। যেটা একটা ঢেউকুল আছে ওটাকে আমরা বলি সাবসিশন, নিচে দিয়ে ওটার যে ফাইবারগুলোকে টেনে ধরে গেছে ওই ফাইবারগুলো কেটে দিচ্ছি, দিলে সে এলিভেট হয়ে যাচ্ছে। যেটা একটু বেশি গর্ত হয়ে গেছে ওটা কেটে একদম ফেলেই দিলাম, ফেলে দিয়ে দুটা নর্মাল স্কিনকে একসাথে করে দিলাম, স্টিচ দিয়ে দিলাম, সেখানে স্কারটা চলে গেল। এছাড়াও আছে পাঞ্চ কার এলিভেশন, পাঞ্চ কার রিমুভাল, পাঞ্চ করে আমরা রিমুভ করে ফেললাম, বা একটা পাঞ্চ করে ওটাকে উঠিয়ে আবার বসিয়ে দিলাম, দেখা যায় নিচে একটা ওটা এলিভেটেড হয়ে গেল। এবং ফাইনালি আমরা যেটা করি সেটা আমরা বলি ডার্মাব্রেশন, ইটস কমন প্রসিডিওর, এটা সব ফাইনাল প্রসিডিওর এটা। তবে খেয়াল রাখতে হবে আমাদের এশিয়ান স্কিনে কিন্তু খুব সেন্সিটিভ স্কিন, আমাদের কোথাও কেটে গেলে সাদা হয়ে যায়, কালো হয়ে থাকে, এই সমস্যা যেটা সাদা চামড়া হয় না। এই জন্য কিন্তু এই কসমেটিক সার্জারিগুলো প্রসিডিওরগুলো খুব সাবধানে করতে হবে। এগুলো করার আগে অলওয়েজ আমরা টেস্ট করে নিই ছোট একটা জায়গায়, এই পেশেন্টের এই স্কিন কেমন রিঅ্যাক্ট করবে, সাদা হয়ে গেলে এটা কতদিন পরে ম্যাচ করবে, যেন বুঝে পেশেন্ট হ্যাপি, আমিও হ্যাপি, পেশেন্টও জানলো যে কি হচ্ছে কি হবে, দেখে আমরা ডার্মাব্রেশনটা করতে পারি। এটা হচ্ছে কাঠের রান্দা করার মতো একটা প্রসিডিওর, যেটা দিয়ে আমরা একটা ডায়মন্ড ফেসি, একটা ডায়মন্ড মেশিন, ওটা দিয়ে আমরা স্কিনটাকে ফাইনালি একটা রান্দা করে সমান করে দিই। তবে এটা এটার জন্য ব্যান্ডেজ থাকবে মুখে, এটা আলটিমেট প্রসিডিওর। যারা খুব বেশি ইমপ্রুভমেন্ট চায় তাদের জন্য এটা করতে হবে, তবে করার সময় খুব সাবধান হিসাব করে করতে হবে। আচ্ছা স্যার, আর এই সবগুলো প্রসেসের কথা আমি যদি একবারে একটা প্রশ্ন করি যে এই সব কিছুর কোনো ক্ষতি বা সাইড এফেক্ট যেটা আমরা সচরাচর শুনে থাকি, অ্যাকচুয়ালি দিস আর ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। অ্যাকচুয়ালি ক্ষতি তো সব সার্জারি একটা ইনফেকশন হলে এটা একটা কমপ্লিকেশন হতে পারে, এখানেও হতে পারে, হ্যাঁ, তবে সেই সাবধানতা যদি আমরা অবলম্বন করি, হ্যাঁ, মানে তাহলে দিস আর ভেরি গুড। মানে একটা পেশেন্টে যার শ্বেতরোগ হয়েছে তাকে যদি আমি রং ফিরে নিতে পারি, আমরা তো দেখি মানে ওরা কত হ্যাপি হয়, ওরা আমাদের পেশেন্টের যখন হ্যাপিনেসটা আমরা দেখি তখন কিন্তু উই আর ফিল ভেরি গুড। একটা স্কার, একটা মুখে খানাগন্ধ হচ্ছে যখন নাই করে দিলাম, হ্যাঁ, তখন মানে আলটিমেট যে পেশেন্টের যে রিয়াকশন, মানে ভালো দেখতে পারা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা কনফিডেন্স বেড়ে যায়, ওদের ডিপ্রেশন কমে চলে যায়, অনেক রকম কিন্তু সাইকোলজিক্যাল আপলিফমেন্ট কিন্তু হয়। এছাড়াও যদি আমরা বলি আরও করছি কিন্তু আমরা ক্রায়োসার্জারির কথা হয়তো আপনারা শুনেছেন, এটা সিম্পল লিকুইড নাইট্রোজেন, খুব কম খরচে এটা কিন্তু যখন শুরু করেছিলাম তখন মানে অনেক কষ্টই হয়েছে, অনেক এটা ভুল ধারণা ছিল। যত রকমের আঁচিল আছে শরীরের সব দূর হয়ে যাবে, সব নাই করে দেওয়া যায় ক্রায়ো দিয়ে। খুব সিম্পল, ইঞ্জেকশন লাগে না, দেওয়ার সময় একটু জ্বালা পড়া করে। এটা এক্সট্রিমলি কোল্ড, আমরা ইউজ করি লিকুইড নাইট্রোজেন,
-196.4 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা গ্যাস, লিকুইড নাইট্রোজেন, ওটা দিয়ে আমরা স্প্রে করলে ওই সমস্ত আঁচিলগুলো কিন্তু করে দিতে পারে। ইলেকট্রোকটরি আছে, লেজার সার্জারি আছে, আমরা অনেক কিছু করছি আসলে ডার্মাটোলজিতে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে আসনটা করব এটা হচ্ছে ইগল পোজ, বাংলা হচ্ছে গরুর আসন। তো ইগল পোজের যে ব্যাপারগুলো, উপকারিতাগুলো, সেটা হচ্ছে যে ইগলের যেই কনসেন্ট্রেশনটা থাকে বা লুক থাকে, হ্যাঁ, ওই ব্যাপারগুলোই যেন বাড়ে, সেই ফোকাস করে কিন্তু এই আসনটা তৈরি হয়েছে। তো আমরা প্রথমে বেসিক আসনটা দেখব, যে শুরু করতে গেলে কি, তখন করতে গেলে বোঝা যাবে যে এখানে কী কী কাজ হচ্ছে, তখন আমরা এক্সপ্লেন করব, দেন আমরা অ্যাডভান্স লেভেলটাতে যাব। ওকে লিও, স্টার্ট। প্রথমে কি হচ্ছে, গো উইথ ইয়োর ওন পেস, হাতটা ঘুরে নিয়ে আসছে এখানে, তাতে কি হচ্ছে যে শোল্ডারের, হ্যাঁ, যাদের খুব হাঞ্চ ব্যাক হয়, হ্যাঁ, বা শোল্ডারের রিজিডিটি থাকে না বা ফ্লেক্সিবিলিটি থাকে না, এই কাজটা হচ্ছে। ওকে, দেন এক পায়ের উপরে যখন আরেকটা পা তুলে নিয়ে আসছে, ব্যালেন্স, হ্যাঁ, এক পায়ের উপরে থাকছি, ব্যালেন্সটা রাখতে হচ্ছে, কনসেন্ট্রেশনটা রাখতে হচ্ছে। স্টে দেয়ার, 1 2 3 4 অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল ডাউন, রিল্যাক্স অ্যান্ড চেঞ্জ সাইড। তুমি তোমার মতো করে সাইডটা চেঞ্জ করবে। ওকে, এবং যখন এটা করতে যাবেন তখন অনেক সময় দেখা যায় যে এক হাত দিয়ে যখন হচ্ছে একটা সাইডে হচ্ছে, কিন্তু অন্য সাইডে একটু কঠিন মনে হচ্ছে। ইনহেল অ্যান্ড এক্সেল, রিল্যাক্স। হ্যাঁ, যখন হাতটা আনছে তখন টোটাল শোল্ডারের কাজটা হচ্ছে, এবং অনেকে দেখা যায় যে জয়েন্টের মোবিলিটিটা নাই, তাদের এই কাজ এটাতে খুব উপকার হয়। এবং কোয়াড্রিসেপ, হ্যামস্ট্রিং মাসল, এগুলোরও খুব কাজ হয়, যেহেতু এক পায়ের উপরে তাকে ব্যালেন্স রাখতে হচ্ছে। এবং যখনই কনসেন্ট্রেশনটা থাকে না, অন্যদিকে তাকিয়ে পড়ে বা কোনো কিছু, তখন দেখা যাবে যে সিম ব্যালেন্স হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে। সো এখানে সবগুলো ফিজিক্যাল মাসলেরও কাজ হচ্ছে, পাশাপাশি যেটা হচ্ছে যে আপনাকে কনসেন্ট্রেশন রাখতেই হচ্ছে। ওকে, এখানে স্টেইং টাইমটা কেমন হবে? স্টেইং টাইমটা আমরা বলবো যে ডিপ ব্রিথের সাথে 5 কাউন্ট বা 10 কাউন্ট পর্যন্ত, বা শুরুতে আপনি আপনার লিমিটটা বুঝে নেবেন যে কতটুকু পারেন, দেন আস্তে আস্তে বাড়াবেন। হ্যাঁ, যখন এটা অভ্যাস হয়ে যাবে, ফ্লেক্সিবিলিটিটা বাড়বে, তখন আমরা পরের ইয়েতে যাব। দেন ওকে, গো লিও। এবার পুরোটা ঘুরে আসছে। এখন দেখা যাচ্ছে যে প্রথমে সে হাতটা থাকলো অল্প, এখন পুরোটা টুইস্ট করে ট্রাই করবে যে হাতের তালু জয়েন করে, হ্যাঁ, হাতের তালুটা যখন আনলো। ওকে, ফাইন। এবার এক পায়ের উপরে এক পা তোলার পরে ট্রাই স্টে অ্যান্ড স্টে, হ্যাঁ, পাটা ভেঙে কোয়াড্রিসেপের কাজটা হচ্ছে। অ্যান্ড কনসেন্ট্রেট, যেমনি কনসেন্ট্রেশনটা চলে যাবে অমনি কিন্তু থাকাটা কঠিন হয়ে যাবে। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, রিল্যাক্স, আস্তে করে। গুড, চেঞ্জ সাইড। দেখো তো এই সাইডের চেয়ে ওই সাইডটা বেটার ফিল করো কি না? কোন সাইডে ফ্লেক্সিবিলিটি কিন্তু কম থাকে, কোনো সাইডে ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকে, বা কোনো পায়ের ব্যালেন্স কম থাকে, কোনো পায়ের ব্যালেন্স বেশি থাকে। ওকে, অ্যান্ড স্টে অ্যান্ড ডাউন 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 ডাউন, স্টে। ইয়েস, ইস হার্ড, জানি আমি, হার্ড, ব্যালেন্স থাকাটা খুব কঠিন। অ্যান্ড 1 2 3, ওকে, নাইস। হ্যাঁ, তাহলে তোমার কষ্টটা কোথায় হচ্ছিল? তোমার কি হাতটা নিতে কষ্ট হচ্ছিল, নাকি পাটা নামাতে কষ্ট হচ্ছিল, নাকি ঘুরে আনতে কষ্ট হচ্ছিল? ঘুরে আনতে। তো যখন তাতে আপনি যেটা করবেন, অনেকের দেখা যাবে এক এক জায়গায় সমস্যা হবে, তাতে আপনি হবে যে আপনার শরীরের উইকনেসটা আপনি বুঝতে পারবেন যে আপনার কি ফ্লেক্সিবিলিটি কম, কনসেন্ট্রেশন কম, নাকি ব্যালেন্সটা কম, বা টোটাল প্যাকেজটাই আপনার ভালো, বাট অনেকক্ষণ আপনি থাকতে পারছেন না, কিছুক্ষণের জন্য থাকতে পারছেন, আপনার ফিটনেস লেভেলটা আরেকটু বাড়াতে হবে। তো এভাবে চেষ্টা করতে গেলে আপনি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত, বা সেটা না করে এটাও করতে পারেন, আপনি বারবার চেষ্টা করতে পারেন। তো তুমি তো এখানে ব্যাটম্যান, ব্যাট হচ্ছে তো কি বাদুর ইগল কেন হতে চাচ্ছে? আসলে ইগলের পোজটা আমরা এখানে চয়েস করেছি, যে টোটাল যেটাই বলবো যে তীক্ষ্ণতার জন্য, বাচ্চাদের যে মানসিক বৃদ্ধি বা পড়াশোনার ক্ষেত্রে এটা খুব খেয়াল করতে হয় যে কনসেন্ট্রেশন, ওরা অনেকক্ষণ বসে থাকে কিন্তু কোনো কোয়ালিটি টাইম পাস করে না বই নিয়ে, কিন্তু কনসেন্ট্রেট করে যখন সে হয়তো আধা ঘন্টাও পড়লো, তখন দেখা যায় যে সে খুব ভালো করলো। তো কনসেন্ট্রেশন বিল্ড আপের জন্য এই আসনটা শিশুদের জন্য খুবই উপযোগী। প্রিয় দর্শক, আমাদের সবার প্রিয় পেঁপের রয়েছে অনেক পুষ্টিগুণ। চলুন পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে।
পর্যাপ্ত রসালো ও আঁশ সমৃদ্ধ একটি ফল সবজি হচ্ছে পেঁপে, যা আপনি কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খেতে পারেন। তবে দর্শক, পাকা অবস্থায় ব্লেন্ড করে বাচ্চাকে দেওয়ার চাইতে যদি আপনি টুকরো করে বাচ্চাকে দিয়ে থাকেন, বাচ্চা যদি সেটা চিবিয়ে খায়, তাহলে পেঁপের খাদ্য আঁশটা সম্পূর্ণরূপে শরীরে কাজ করবে। পেঁপে একটি লো ক্যালোরি ডায়েট বা লো ক্যালোরি ফ্রুট এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিন খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কখনো কখনো দেখা যায় একটি পেঁপেতে বা নির্দিষ্ট পরিমাণ পেঁপেতে একটি কমলা বা একটি লেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি থেকে থাকে। পেঁপে ভিটামিন এ এর ভালো উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন, যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া আছে বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন পটাশিয়াম। পটাশিয়াম শরীরের ফ্লুইড ইমব্যালেন্সকে ব্যালেন্স করে এবং এর পাশাপাশি রক্তের উচ্চ রক্তচাপ বা হার্ট রেট এর কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। দর্শক, যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগে ভুগছেন, তাদের জন্য একটি নিরাপদ ফল হচ্ছে পেঁপে। নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন পেঁপে ভক্ষণেও কিডনি পেশেন্টরা ভালো থাকবেন। প্রিয় দর্শক, এবার থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, তারা প্রতিদিনের খাবার তালিকায় শাকসবজি রাখুন, সমস্যা কেটে যাবে। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে যা থাকছে, অ্যাজমা রোগ এটা সাধারণত অ্যালার্জিজনিত রোগের একটা পার্ট। সাধারণত এটা ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স যে কোনো বয়স হইতে পারে। সাধারণত অ্যাজমা হলে যেমন শ্বাসকষ্ট হয়, কাশি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বাঁশির মতো আওয়াজ হয়, রাতে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠে যায়, তখন আমরা বুঝি যে এই রোগী শ্বাসকষ্টে বা অ্যাজমাতে ভুগে থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।